আমাদের আহমেদ বাবু আমাদের সঙ্গে আছেন, তারপরে আমরা নতুন অতিথিদের কাছে যাব। আমরা চলে যাব আপনার ঘটনায় এবং শুনি আজকের প্রথম ঘটনাটি। এই কাহিনীটা আমার সাথে শেয়ার করেছে রিফাত, এবং রিফাত এটা বলেছে যে তাদের গ্রামে একটা প্রচলিত কাহিনী, এবং সেটা সে শুনেছে। এবং আপনারা জানেন যে আমি আমাদের গ্রাম বাংলার কাহিনীগুলোকে বেশ প্রমোট করি, এবং আমি সেই কারণে এই কাহিনীটা এখন বলবো, শেয়ার করব। কারণ গ্রাম বাংলার কাহিনী আসলে আমাদের প্রাণ বলতে যেটা বলছি যে আমরা ছোটবেলায় অনেক কাহিনী শুনেছি গ্রামের অনেক কিছু, এবং সেই কাহিনীগুলোই কিন্তু রিঅ্যারেঞ্জ হয়ে বিভিন্নভাবে আসে। অ্যাজ আই সেড, যে আমি বিভিন্ন শোতে আপনাদেরকে বলেছি যে দেখা যাচ্ছে একটা মাছ ধরার কাহিনী, একই রকম কাহিনী আমরা সাতক্ষীরায় শুনছি, একই রকম কাহিনী আমরা শুনছি টেকনাফে। তো কাহিনী কিন্তু লাইক কাহিনীর মূল সাবস্টেন্স কাইন্ড অফ সেম, কিছু এদিক ওদিক আছে, বাট কাহিনীগুলো ঘটছে কিভাবে একই রকম ঘটনা এক এক জায়গায় ঘটে, এবং যারা বলছেন তারা কিন্তু খুব সিউরিটি দিয়ে বলছেন যে এই ঘটনাটা সেখানে ঘটেছে। যাই হোক, এগুলো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, গ্রাম বাংলার ভূতের কাহিনী, এবং সেই কাহিনীগুলো আমি শেয়ার করব। এবং আমরা অদ্ভুতরিতে শেয়ার করে থাকি, অদ্ভুতরিতে আমরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভৌতিক কাহিনীগুলো শেয়ার করে থাকি। সেরকমই একটা কাহিনী আমি বলছি। রিফাতদের গ্রামের বাড়িতে একজন জেলে ছিলেন, যিনি নাকি মাছ ধরতেন, এবং তিনি খুব রিচ ছিলেন না। তিনি আর্থিকভাবে, আপনারা জানেন যারা নাকি গ্রামে জেলে মাছ ধরেন, সাধারণত নদীতে খালে বিলে যে মাছ ধরেন, তাদের কিন্তু আর্থিক অবস্থা খুব বেশি ভালো থাকে না। আনলেস এখনকার যুগে আমাদের চাষাবাদ হয়েছে, মাছের চাষ হয়, মানুষ অনেক অর্থ উপার্জন করে থাকে, বাট সেই সময়কার জেলেরা, আমার মনে হয় জেলেরা এখনো খুব একটা বেশি একটা উপার্জন করেন না, তারা খুব কষ্টে সৃষ্টে জীবনযাপন করেন। যাই হোক, তো রিফাতদের সেই গ্রামে একজন জেলে ছিলেন, যিনি নাকি এরকম মাছ ধরতেন। তার একটা ছোট নৌকা ছিল, এবং তিনি সেই নৌকাটা নিয়ে চলে যেতেন হাওড়ে এবং বিলে, এবং সেখান থেকে তিনি মাছ ধরতেন, এবং সেই মাছ ধরে বাজারে বিক্রি করে সে টাকা দিয়ে তিনি সংসার চালাতেন। তো যেদিনকার ঘটনা, ওই দিন বৃষ্টি হচ্ছিল, বেশ বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি নাকি ওই দিন ছেড়ে ছেড়ে হচ্ছিল, যে হঠাৎ বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, এবং প্রচন্ড বাতাস। সম্ভবত কোথাও নিম্নচাপ হয়েছিল, এবং যেই কারণে বেশ বৈরী আবহাওয়া ছিল। তো রিফাতদের গ্রামের সেই মাঝি বেশ চিন্তিত অবস্থায়, উনি চিন্তা করছেন যে তার আসলে বাসায় বাজার টাজার কিছুই নেই, এবং তার কাছে টাকাও নেই। তিনি যদি মাছ ধরতে না যান বিশাল লোকসানের মধ্যে পড়বেন। এবং সে আরেকটা কাজ করতে এর মধ্যে, যে তিনি মাছ ধরার ফাঁকে ফাঁকে মানুষকে তিনি নদী পার করে দিতেন, এবং তার ফলে উনি কিছু টাকা পয়সাও পেতেন এটার জন্য, যে তিনি কাউকে নদী পার করে দিতেন, বা কারো কোনো মাল সামানা যদি থাকতো সেটা তিনি নদীর ওই পারে নিয়ে যেতেন। তো যেটা হয়, তিনি অনেক চিন্তা করতে করতে তিনি একসময় চিন্তা করেন, না আমাকে যেতেই হবে, কেননা বাসায় কিছুই নেই, বাজারও নেই, আমাকে কিছু বাইরে যে কিছু দেখতে হবে, যদি মাছ কিছু পাই কোনো মতে ফিরে আসবো, দেখি রাত্রেবেলা লেট করবো না, সন্ধ্যার পরপরই আমি চলে আসবো। তো এরকম কথা বলে তিনি বউর কাছ থেকে বিদায় নিয়ে তিনি মাছ ধরতে বের হবেন। তো তার ওয়াইফ খুব ব্যাপারটা নিয়ে খুব তার সাথে মানে একটু মন কষাকষি করে, মন খারাপ করে, কারণ তিনি চান না যে এরকম উত্তাল সময় তার হাজবেন্ড এই হাওড়ে বা ওই যেই বিল ছিল সেখানে যাক, কারণ এই সময়টাতে অনেক উত্তাল থাকে, সেখানে জলরাশি অনেক উত্তাল হয়ে যায়, মানুষজন আসলে ছোট নৌকা নিয়ে তো চলা খুবই দুষ্কর। তো সেই মাঝির বউ যখন তার সাথে মন কষাকষি করে, মাঝি তারপরও বউকে অনেক কষ্টে ম্যানেজ করে, অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে এসে বলে যে আসলে সংসারে তো কিছু নাই, আমরা তো আসলে খেয়ে চলতে হবে, এরকম বলে তিনি বেরিয়ে যান বাসা থেকে। যাই হোক, তিনি বেরিয়ে চলে যান সেই বিশাল তার সেই হাওড়ে চলে যান তিনি, এবং সেখানে যে তিনি নৌকা তিনি ভাসান। তো তিনি নৌকা ভাসানোর আগে তার কাছে বেশ ভয় লাগে, কারণ বেশ উত্তাল জলরাশি, মানে বেশ উত্তাল হাওড়। তো যাই হোক, তিনি সেখানে চলে যান এইভাবে। তো এর পরের ঘটনাটা আমরা শুনছি হচ্ছে, মানে আমি শুনছি রিফাতের কাছ থেকেই, বাট এর পরের ঘটনাটা হচ্ছে মাঝির ওয়াইফের মুখে শোনা। তো ওই দিন মাঝি চলে যাওয়ার পরে তার স্ত্রী বেশ তার গমন পথের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে, এবং মন খারাপ করে তাকিয়ে থাকে, কারণ বৃষ্টি পড়ছে, রাস্তার মধ্যে দেখছেন তিনি যে মাটির রাস্তার মধ্যে পানি পড়ে পানি একদিকে পিছলে নামছে, এর মধ্যে দিয়ে তার হাজবেন্ড পা ফেলে ফেলে হেঁটে চলে যাচ্ছে, তার পায়ে একটা প্লাস্টিকের জুতো, এবং তার কাছে খুব 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 খারাপ লাগছিল দৃশ্যটা দেখে। তিনি ভাবছিলেন যে হয়তো আমাদের যদি টাকা পয়সা থাকতো, বা আমাদের যদি একটু ভালো অবস্থা থাকতো, তাহলে হয়তো এরকম একটা কষ্টের সময় আমাদের এরকম করতে হতো না। এবং ওই অঞ্চলে মানুষ আসলে মাছ ধরে অনেকেই জীবিকা নির্বাহ করত, কারণ
সেখানে ব্যাপারটা এরকম ছিল যে যখন নাকি শুষ্ক মৌসুম থাকতো তখন সেখানে চাষাবাদ হতো, এবং যখন এরকম বর্ষার মৌসুম তখন সেখানে মানুষ এই মাছ ধরে জীবনযাপন করতো। যাই হোক, মাঝির স্ত্রী খুব মন খারাপ করে থাকেন এবং তিনি একসময় বাসায় চলে আসেন, বাসার ভেতরে ঢুকে যান। বৃষ্টি পড়ছে এবং তিনি মন খারাপ করে তার মতো টুকটুকিটাকি কাজ করছেন। তো অনেকক্ষণ পার হওয়ার পর একটা সময় তো সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, তিনি ওয়েট করছেন তার হাজবেন্ড কখন ফেরত আসবেন। তিনি বারবার আশা করছেন যে একটু পরেই তার হাজবেন্ড আসবে, একটু পরেই তার হাজবেন্ড আসবে। তো বেশ অনেকক্ষণ পরে তিনি দেখলেন যে তার হাজবেন্ডের ডাক শুনলেন, তিনি বাইরে থেকে তাকে একবার ডাকলেন। তো তিনি চলে গেলেন দৌড়ে দরজার কাছে, দেখলেন যে হাজবেন্ড আসছে, তার স্বামী আসছে এবং তার হাতে একটা বড় মাছ, বেশ বড় একটা মাছ, এবং বোয়াল মাছ একটা বড়, এবং সেটা নিয়ে তার স্বামী আসছে। এবং তিনি তাড়াতাড়ি যে করলে তিনি যেটা করতেন যে তারা বাসায় আসলে তাদের টাকা পয়সার বেশ অভাব থাকাতে তারা সবসময় ওই বাতি জ্বালাতেন না। দেখা যেত যে নিতান্ত প্রয়োজনের সময় ছাড়া তারা তাদের কুপি জ্বালাতেন না, কেরোসিন সেভ করতেন। তো যেটা হয়, তিনি তার হাজবেন্ডকে দেখে যে তার হাজবেন্ড আসছে, তিনি তাড়াতাড়ি কুপি জ্বালান, কুপি জ্বালিয়ে অন্ধকারটাকে দূর করে হালকা আলো করে আসেন। তো তার স্বামী দেখে যে দূরে দাঁড়িয়ে আছে, দরজার কাছে এসেও ঘরের কাছে আসছে না, তো দূরে দাঁড়িয়ে আছে। তাকে বলে যে মাছ নিয়ে আসছি। তো তিনি বলেন যে আসো, বাসায় আসো, বলে যে মাছ নাও। তো তার হাজবেন্ড তাকে মাছ এরকম দেখায়, মাছটাকে রেখে তার হাজবেন্ড চলে যায় এক সাইডে। তো তিনি মাছটাকে উনি কুপি নিয়ে বাইরে আসেন, এসে মাছটাকে দেখেন যে একটা আসলে বোয়াল মাছ। তিনি মাছটাকে নিয়ে আসেন, মাছটাকে নিয়ে এসে তিনি তাদের যে একটা কিচেনের মতো ছিল, পুরোপুরি আসলে তাদের স্বয়ংসম্পূর্ণ একটা কিচেন ছিল না, বেশ খোলা একটা জায়গা, ওপরে শুধু ছাদ আছে, ওইটার কোনায় তিনি রাখেন। অন্ধকার হয়ে গেছে, কুপিটা নিয়ে তিনি চিন্তা করেন এই মাছ কাটা তো আর একটা বিপজ্জনক ব্যাপার এত রাতের বেলা, এবং সেই কাটার জন্য যেসব জিনিসপত্র দরকার, ছাই এগুলো তিনি জোগাড় করে করে নিয়ে বসেন ওখানে, মাছ কাটবেন। তো এই সময় দেখে যে তার হাজবেন্ড এসে দাঁড়ালো, বেশ কিছুটা দূরে দাঁড়িয়েছে তার কাছ থেকে। তারপর তিনি দেখলেন যে হাজবেন্ড সামনে আসলো। তো তিনি তার হাজবেন্ডকে জিজ্ঞেস করে, মাছ কেন পাইলা তুমি, আর কোথায়, তোমার তো এটা বেচতে পারতা, এত বড় মাছটা নিয়ে আসছো, এটা আমরা খাবো, আমাদের তো আসলে অন্য কিছু নাই, আমাদের বাসায় তো আরো জিনিস দরকার। তো স্বামী কোনো উত্তর দিচ্ছে না। তো তিনি হয়তো ভাবলেন যে স্বামীর মন খারাপ, স্বামী হয়তো কোনো কারণে হয়তো মন খারাপ করেছে, হয়তো এত বাইরে গিয়েছে, নৌকা বাইলো বা মাছ ধরলো, তার হয়তো মন খারাপ, বৃষ্টিতে ভিজে আসছে। তো তিনি আর কিছু জিজ্ঞেস করেন না, চুপচাপ তিনি মাছ কাটায় মন দেন। তো একটু পরে তিনি তাকিয়ে দেখেন যে তিনি তার হাজবেন্ডের দিকে তার চোখটা যায়, কেমন যেন একটা দৃষ্টিতে তার হাজবেন্ড তার দিকে তাকিয়ে আছে এবং নিঃশ্বাস ফেলছে জোরে জোরে, এবং সে বসে আছে এরকম করে, দুই পা ভাঁজ করে বসে কেমন করে যেন নিঃশ্বাস ফেলছে আর কেমন করে তাকিয়ে আছে। তো তার কাছে না ব্যাপারটা বেশ অপ্রকৃতস্থ লাগে, মানে বেশ মনে হয় না স্বাভাবিক। বলে তার হাজবেন্ডকে এসে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো, এই অবস্থা কেন তোমার, এরকম করতেছো কেন? তো দেখে যে স্বামী আর কিছু বলছে না। তারপর তিনি কিছুক্ষণ পর দেখলেন তার স্বামী মুখ হা করে লালা গড়াচ্ছে, তার মুখ থেকে কেমন জানি, মানে মুখ থেকে লালা গড়িয়ে পড়ছে এবং সে গড় 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 একটা শব্দ করছে। এবং তারপরে তিনি দেখলেন তার হাজবেন্ডের চোখটা জল জল করছে, মানে বেশ অপ্রকৃতস্থ একটা চেহারা তার হাজবেন্ডের হয়ে গেছে। এবং হঠাৎ করে সে ঘর ঘর করে কি খুব অ্যাবনর্মাল ভঙ্গিতে কথা বললো যে আজকে মাছও খামু, তোরেও খামু। হাজবেন্ডের এরকম একটা কণ্ঠ সে শুনলো এবং তার কাছে বুকটা ছ্যাট করে উঠলো কথাটা শুনে। কথাটা খুব অ্যাবনর্মাল টাইপের, তার হাজবেন্ড যদি স্বাভাবিক গলায় কথা বলতো সেরকম না, এবং তার গলা দিয়ে একটা গড় 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 শব্দ বেরোচ্ছে হাজবেন্ডের। এবং তার হাজবেন্ড হাতটাকে বাড়িয়ে দিল তাকে ধরার জন্য। তিনি নিজের অজান্তে লাফ দিয়ে উঠে গেলেন, উঠে যে তিনি বটি তাক করলেন, এবং বটি তাক করে তিনি চিন্তা করলেন তার হাজবেন্ডকে তিনি মারবেন কিনা, কিন্তু তার মনের মধ্যে মায়া লাগলো। যদিও তার হাজবেন্ডের চেহারা খুবই ভয়ঙ্কর হয়ে গেছিল, একটা পিশাচের মতো হয়ে গেছিল, তিনি সেটা করতে পারলেন না। তিনি তখন দৌড় দিয়ে আরো সামনে গেলেন এবং এক পর্যায়ে তিনি তার ওইখানে চেলা কাটছিল, চেলা কাট তুলে হাজবেন্ডকে বাড়ি মারলেন। যখন তিনি বাড়ি মারলেন দেখলেন যে বাড়ি লাগছে তার হাজবেন্ডের, এবং তার হাজবেন্ডের মুখের যেই জায়গাটায় লাগছে বাড়ি সেখান থেকে রক্ত বের হয়ে পড়তেছে, বাট সে শুনতেছে না, বা তার কোনো সেই দিকে খেয়ালই নেই, ভ্রুক্ষেপই নেই। সে গড় গড় করে বলতেছে আজকে তোরে খামু বলে তার সামনের দিকে হাত দিয়ে এরকম আসতেছে। তো তিনি তখন দৌড় দিলেন, তিনি ঝেড়ে দৌড় দিলেন এবং এর মধ্যে বৃষ্টি হচ্ছে। তিনি খেয়াল করে দেখলেন তার হাজবেন্ডও তার পিছে পিছে দৌড়ে আসছে অপ্রকৃতস্থের মতো, এবং পানি ছপ ছপ করছে। তাদের একটা লাউয়ের মাথা ছিল, সেগুলো ছাড়িয়ে তারা চলে গেছে সামনে। তিনি তো এক পর্যায়ে তিনি দেখলেন যে অন্ধকার, সামনে আর কিছুই নাই, একদম ঘুরঘুরটে অন্ধকারের মধ্যে বৃষ্টি পড়ছে, এবং তিনি
শব্দ পাচ্ছেন তার হাজবেন্ড মানে অপ্রকৃতস্থর মতো হাসতেছে আর সামনের দিকে ছুটে আসতেছে, তাকে মেরে ফেলবে এরকম একটা অবস্থা। এবং এক পর্যায়ে তিনি পায়ে পা বেঁধে পড়ে গেলেন যখন তিনি সামনে দেখলেন তার হাজবেন্ড চলে আসছে এবং তার চোখগুলো বড় বড়, মুখ দিয়ে গড় 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 শব্দ বেরোচ্ছে এবং সে লাফ দিয়ে এসে তার গলা চেপে ধরলো। তো তিনি যখন বুঝতে পারেন এবং তখন সেই মাটিতে পানি ছিল এবং পানিতে তার মাথা ডুবে যাচ্ছিল, এরকম একটা অবস্থাতে তিনি অনেক কষ্টে তিনি মানে দোয়া পড়লেন, হ্যাঁ আল্লাহ গো বলে দোয়া পড়লেন তিনি। তো তিনি যখন দোয়া পড়ছেন, তিনি কিন্তু মোটামুটি একজন নামাজি মহিলা ছিলেন, তিনি নামাজ পড়তেন। তিনি যখন দোয়া পড়ছেন, তিনি দোয়া পড়ে থুতু ফেলছেন। তিনি ওই থুতুটা যে পড়ে মানে থু করে উনি থুতু ছিটাইছে, তিনি সম্ভবত বলছিলেন নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, থুতু ফেলছে এবং সেই থুতুটা যে স্বামীর গায়ে লাগছে এবং লাগার সাথে সাথে মনে হয় তার স্বামী তাকে ছেড়ে ছিটকে পড়ে গেছে। তো তিনি তখন দম নিয়ে উঠে বসে দেখলেন তার স্বামী পড়ে আছে বেহুশের মতো, তার হুঁশ নাই। তো তিনি একবার চিন্তা করলেন যে কি হয়েছে স্বামীর, সে এরকম কেন করলো। তো তিনি তার স্বামীকে আর মায়া করলেন, আবার ওখানে ফেলে রাখতে পারলেন না, তিনি টেনে তাকে নিয়ে আসলেন, কোনো মতে টেনে ছেঁচড়ায় তিনি নিয়ে আসলেন সামনে, এনে তিনি ওই জায়গায় রাখলেন এবং তিনি অনবরত সেই রান্নাঘরের পাশে বসে স্বামীকে দোয়া পড়ে পড়ে ফু দিতে লাগলেন। এরকম সময় এক সময় অনেক গভীর রাত হয়ে গেল, তিনি ভাবলেন যে এখানে আর স্বামীকে ফেলে রাখা ঠিক হবে না। তিনি স্বামীকে আবার টেনে টেনে তার বাসার ভিতরে নিলেন এবং দোয়া পড়ে পড়ে অনবরত ফু দিচ্ছেন। তো এরকম যখন ঘটছে, তিনি একটা সময় শব্দ পেলেন, তখন গভীর রাত, মনে হলো তার বাসার আশপাশ দিয়ে কোনো কিছু একটা ঘুরছে এবং সেই কোনো প্রাণীর মতো, এবং তিনি শব্দ পাচ্ছেন যে কেমন জানি একটা ছপ 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 পানির মধ্যে কিছু একটা ফেলে ফেলে চলছে। তো তিনি খুব ভয় পেয়ে গেলেন, কারণ তার স্বামী কিন্তু বেঘরে ঘুমাচ্ছে, তার কোনো হুঁশ নাই। এবং তিনি এক পর্যায়ে তার কিউরিয়াসিটি ধরে রাখতে না পেরে তিনি জানালার ফাঁক দিয়ে তাকালেন। তো বাইরে ঘুরঘুরটি অন্ধকার, এর মধ্যে এক সময় তার অন্ধকারটা চোখে শুয়ে আসলে তিনি খেয়াল করলো যে তিনি যেখানে মাছটা রাখছিলেন সেটা তো আর সরাইতে পারেন না তিনি, সেখানে কিছু একটা মনে হচ্ছে একটা শেপ উবু হয়ে তার যেই মাছগুলোর ওদিকে কিছু একটা করছে এবং তিনি এখান থেকে বুঝতে পারলেন যে কিছু একটা সে মাছ খাচ্ছে, কাঁচা মাছ, এবং সেটা মানুষের মতো শেপ। অনেকক্ষণ এই সিন দেখে তিনি আর সহ্য করতে পারলেন না, তিনি তাড়াতাড়ি জানলাটার ফাঁক দিয়ে দেখছিলেন, চোখ সরাই নিলেন, তিনি তার স্বামীর মাথায় হাত রেখে দোয়া পড়তে থাকলেন অনবরত। এবং একটা সময় এরকম ভোর রাত হলো, এক সময় সকাল হলো, আজান হলো, দূর থেকে আজান ভেসে আসলো এবং তিনি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এবং তিনি সকালবেলা দেখলেন তার স্বামীর ঘুম ভাঙছে। তার স্বামী জিজ্ঞেস করে কি হয়েছে, তার মুখে খুব ব্যথা, বলতেছে আমার মুখে খুব ব্যথা, কি হয়েছে। তখন তার স্ত্রী বলতেছে কি হয়েছে তুমি জানো না, কালকে তুমি কি করছিলে। তার স্বামীর কিছুই মনে নেই। তো পরবর্তীতে তিনি তার স্বামীকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছিল। তো স্বামী তাকে বলতে পারে না যে কি হয়েছিল, বাট তার যেই যতটুকু মনে আছে তিনি বলেন যে তার স্বামী যখন নাকি তিনি ওই ইসে নামলেন, তিনি এখান থেকে বিদায় নিয়ে গেছেন মাছ ধরতে, তিনি গেছিলেন সে হাওড়ে, এবং তিনি যখন মাছ ধরতে যাচ্ছেন তখন তিনি দেখলেন যে হাওড়ের পাশে একটা মহিলা বসে আছে। সেই মহিলা বলতেছে যে আমাকে ওই পাশে একটা চর আছে, ওইখানে নামাই দিলে আমি আপনাকে টাকা দিব, ভালো মানে একটা অ্যামাউন্ট তাকে অফার করে যে একটা টাকা দিবে আর কি হাওড়ে। তো তিনি বলেন যে এই বৃষ্টির মধ্যে আপনি ওখানে কেন যাবেন, ওইটা আমার বাড়ি। তো তিনি ওই মোটামুটি একটা ধারণা করে নেন, তিনি চরটা চিনতেন যে চরটা কতটুকু দূরে। তিনি অনেক চিন্তা করলেন তার টাকাও দরকার, এখন মাছ ধরবেন কি মাছ পাবেন কিনা তাও তিনি জানেন না। তো তিনি উনি মহিলাকে নৌকার মধ্যে নৌকায় উঠায় তিনি রওনা দেন সেখানে, এবং তিনি যেতে থাকেন। এর মধ্যে তিনি ওই মাছ ধরারও চেষ্টা করেন। মহিলাকে তিনি বলেন যে আমি কিন্তু মাছ ধরবো, মহিলা তাকে কিছু মানা করে না, বলে ধরেন। তো সে মহিলা নাকি সবসময় তার মাথা ঢেকে রাখছিল, মুখ দেখতে পায়নি তিনি। তো তিনি এর মধ্যেই করতে তিনি একটা বোয়াল মাছ পান সেখানে, এবং বোয়াল মাছটাকে তিনি তুলে তিনি অনেক করে তোলেন, কসরত করে বোয়াল মাছটাকে তুলেন সেখানে উনি নৌকাতে। এবং নৌকাতে তোলার পরে তিনি ওই মহিলাকে নিয়ে যান, যে চরের কথা বলছে তিনি খেয়াল করে দেখেন, সেই চরটা তিনি দেখেন, এবং সেই চরের মধ্যে খুব একটা বসতি কিন্তু নাই। তিনি একটু অবাক হন যে খুব কম বসতি সেখানে। যাই হোক, হাওড় এলাকায় এরকম ব্যাপার স্যাপার থাকে, কিছু গুচ্ছ ঘর বাড়ির মতো থাকে চরের মধ্যে। তো তিনি সেখানে নিয়ে যান, মহিলাকে তিনি নামায় দেন। তো নামায় দেওয়ার পরে তিনি ঘুরে কিন্তু দেখেন মহিলা নাই। তিনি একটু অবাকই হন যে এত দ্রুত মহিলা কোথায় গেছে।
মহিলা কোথায় গেছে এত দ্রুত তিনি সেটা আর দেখতে পান না। তো যাই হোক, তিনি আবার ব্যাক করতে থাকেন। তো তিনি বলেন যে তিনি যখন ফিরে আসতেছেন তার বাসার দিকে, তখন তার মাথার মধ্যে জানি কেমন লাগে, সবকিছু তিনি ক্লিয়ারলি দেখতে পান না। তার কাছে কেমন ঘোর লাগা নাকি একটা দৃষ্টি হয়ে যায়, এবং তিনি যখন নাকি পাড়ে চলে আসেন, তারপর পাড়ে ওঠার পর তার আর কিছু মনে নাই। এবং তার পরবর্তী যে জিনিসটা তার মনে পড়ছে, যে সকালে তিনি যে উঠলেন ঘুম থেকে, তো তার স্ত্রী তাকে তখন মধ্যবর্তী ঘটনাগুলো বলেন যে এরকম এরকম হয়েছিল। এবং সেই মাঝি এরপর থেকে বৃষ্টিতে আর এরকম কখনোই হাওড়ে বের হন না, এবং রাত্রেও তিনি মাছ ধরতে আর যাইতেন না। তো এটা ছিল রিফাতদের সেই গ্রামের কাহিনী, এবং এটা একটা হাওড় অঞ্চলের কাহিনী। এবং রিফাত বলেছে হাওড় অঞ্চলের আরো এরকম অনেক কাহিনী আছে যেগুলো নাকি অনেক সুন্দর, আপনাদের কাছে শুনলে ভালো লাগবে। এটা করবো, আমরা সরাসরি চলে যাব আফনান ভাইয়ের কাছে এবং আফনান ভাইয়ের কাছ থেকে তার ঘটনা শুনবো। এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি আমাদের একজন গর্বিত রেমিটেন্স যোদ্ধা, এক প্রবাসী ভাই। আর ঘটনাটি যেখানে ঘটেছে সেটি হচ্ছে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার আউটশাহী ইউনিয়নের চাঁদের বাজার গ্রামের একটি ঘটনা। ঘটনাটির সময়কাল 2010 থেকে 2012 সালের মধ্যে ঘটেছে আর কি। আর ঘটনাটি ঘটে এক রাতে। একদম এক্সাক্ট সময় বা দিন, যে কোন মাসের কোন দিন, এটি বলতে না পারার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। তো যাই হোক, মূল যে ঘটনাটি ছিল সেটিতে আমরা এখন চলে যাচ্ছি। ওই গ্রামে বসবাস করত আক্কাস মোল্লা নামের একজন লোক। তার অ্যাকচুয়াল পেশাগত জীবন সম্পর্কে তিনি কোনো ধারণা দিতে পারেননি যে আসলে তিনি কি করতেন, তাই তার বিষয়ে খুব বেশি কিছু বলতে পারেননি। কিন্তু ঘটনাটি মূলত ওই আক্কাস মোল্লার সাথেই ঘটেছিল। আক্কাস মোল্লার অন্যান্য কাজের পাশাপাশি তার আরো একটি শখ ছিল, তা হলো তিনি মধু সংগ্রহ করতেন। আর আমরা জানি প্রিয় লিসেনার্স যে মধুর চাকগুলো পূর্ণিমা রাতে মধুতে একদম টইটম্বুর মানে ভরপুর থাকে। আর পূর্ণিমা রাতে উপযুক্ত সময়ে সেই মধুর চাক কাটার জন্য বা সংগ্রহ করার জন্য বিভিন্ন মৌয়াল যারা মানে মধু সংগ্রহ করেন যারা, তারা কাজে নেমে পড়েন। ঠিক তেমনি এক রাতে আক্কাস মোল্লা ও তার এক সহকারী মশাল ও অন্যান্য সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়ে বাড়ির পাশের এক জঙ্গলে মধুর চাক কাটার জন্য। এই জঙ্গলটির একটু বর্ণনা না দিলেই নয়। জঙ্গলটি যদিও মেইন রাস্তা থেকে দেখা যায় এবং জঙ্গলের দক্ষিণ পশ্চিম কোণে একটি বাড়ি অবস্থিত এবং উত্তর দিকে আরো একটি বাড়ি রয়েছে। দুই দিকে দুইটি বাড়ি এবং একদিকে রাস্তা হওয়ার পরেও জঙ্গলটি ছিল খুবই নির্জন ও নিরিবিলি। দিনের বেলাও মানুষ সেখানে যেতে ভয় পেত। উল্লেখ্য, ওনারা যে জঙ্গলে মধু সংগ্রহ করার জন্য যাচ্ছিলেন সেই জঙ্গলে ছিল 200 থেকে 300 বছরের পুরাতন একটি তেঁতুল গাছ। 200 থেকে 300 সাল পুরনো বলার এর পিছনে কারণ হচ্ছে ওখানে অনেক প্রবীণ যারা মানুষ রয়েছেন, মানে যাদের বয়স এখনো প্রায় 100 বছর উপরে রয়েছে, তারা যখন তাদের দাদা বা তাদের দাদার দাদা যারা তাদের কাছে যখন শুনেছেন, তারাও বলেছে এই গাছটি তারা তাদের জন্মের পর থেকে একই রকম ভাবে দেখছেন। তার মানে এই গাছটির বয়স অনেক, আনুমানিক 2 থেকে 300 বছর বলা হলেও আসলে 2 থেকে 300 বছর নাকি আরো বেশি এটি বলা কঠিন। হয়তোবা কার্বন টেস্ট করে বলা যেতে পারে, কিন্তু আমরা সেই আলোচনায় যাব না। তবে এতটুকু বলতে পারি ওই গাছটির বয়স অনেক বেশি। তো যাই হোক, সেই তেঁতুল গাছে বাস করত 4000 বছর বয়সের এক বৃদ্ধা মহিলা জিন। তার কোলে নাকি সবসময় একটি বাচ্চা থাকতো। কোন সাধারণ মানুষ যে তাকে দেখেছে প্রিয় লিসেনার্স, এটি কিন্তু ভাবার কারণ নেই যে কেউ ওই তেঁতুল গাছের নিচ দিয়ে গিয়েছে, সে ওই বৃদ্ধা মহিলা জিনকে দেখেছে। বিষয়টা কিন্তু এরকম নয়।
ওই মহিলা জিনকে দেখতো নির্দিষ্ট কিছু মানুষ। তারা কারা? তারা প্রথমত খুবই আল্লাহওয়ালা পরহেজগার মানুষ, তারপরে যদি খুব বড় আলেম হন তাহলে দেখার একটা সম্ভাবনা থাকে। তো অনেক বুজুর্গ ব্যক্তি নাকি ওই তেঁতুল গাছের কাছে এসে ওই তেঁতুল গাছে থাকা বৃদ্ধা মহিলা জিনের সাথে কথা বলার চেষ্টা করেছে। কেউ কেউ সক্ষম হয়েছে, তাদের সাথে সে কথা বলেছে, আবার অনেকেই ব্যর্থ হয়েছে। তো যারা ওই বুড়ির সাথে কথা বলতে পেরেছে তারা বলেছে যে এই বৃদ্ধা বা বুড়ি মহিলা জিন সে এখান থেকে যাবে না, কারণ হচ্ছে এটি তার আবাসস্থল। তবে সে বিনা কারণে কাউকে কোনো ধরনেরই ক্ষতি করবে না যতক্ষণ পর্যন্ত সে নিজে আক্রান্ত না হয় বা তার অসুবিধা না হয়। তবে যদি অসুবিধা হয় সে কিন্তু জানাবে। তারপরেও যদি আবারও অসুবিধার সৃষ্টি করে কেউ, তাহলে কিন্তু সে তার ক্ষতি করবে। প্রিয় লিসেনার্স, এইখানে কিন্তু আমরা একটা বিষয় বুঝতে পারছি, সেটি হচ্ছে যে যেহেতু নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গ তার সাথে কথা বলতে পেরেছিলেন এবং অধিকাংশই পারেনি, তাই কেউ হয়তো বিশ্বাস করতো এই গাছে কিছু আছে, কেউ আবার বিশ্বাস করতো এই গাছে কিছু নেই। তো ওই গাছে যে কিছু আছে এটা কিন্তু সবাই জানতো, কিন্তু তার উপস্থিতি কিন্তু সবাই টের পেত না। তো ওই আক্কাস মোল্লা, যিনি মৌয়াল ছিলেন, মধু সংগ্রহ করতেন মাঝে মাঝে শখের বসে, তো ওই আক্কাস মোল্লাও কিন্তু এই জিনের সম্পর্কে অবগত ছিলেন যে এই গাছে শোনা যায় যে একটি 4000 বছর বয়সী পুরাতন একটি বয়সী একটা মহিলা জিন রয়েছে। তো তিনি ভেবেছিলেন যে যেহেতু থাকলেও কাউকে তো সে দেখা দেয় না, বা খুবই কম লোক তার সাথে দেখা করতে পেরেছে বা কথা বলতে পেরেছে, সেটাও সত্য কিনা নাকি এমনি একটা কল্প কাহিনী এটাও তো বলা মুশকিল। তো উনি দিনের বেলা দেখেছিলেন ওই তেঁতুল গাছে বড় একটি মধুর চাক বসেছে এবং মধুর চাকে প্রচুর মধু আছে। এটি তিনি দিনের বেলা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝতে পেরেছিলেন। তাই তিনি ভেবেছিলেন ওই গাছে রাতের বেলা পূর্ণিমা রাতে যাবেন। যেহেতু অন্য কেউ ওই গাছে উঠে ওই মধু কাটার সাহস করবে না, কিন্তু উনি সেটা করবেন, কারণ ওনার কিন্তু বেজায় সাহস। আর তিনি ভেবেছিলেন আমি এটা কাটবো, কোনো বাধা বিপত্তি কিছু হবে না, দোয়া কালাম পড়ে যাব, সুতরাং কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো যে ভাবা সেই কাজ, উনি ওনার সহযোগী নিয়ে জঙ্গলে তেঁতুল গাছের নিচে গিয়ে যেটি করেন সেটি হলো প্রথমে মশাল জ্বালান। মশাল জ্বালিয়ে ধোঁয়া সৃষ্টি করতে হবে, আর ধোঁয়া সৃষ্টি করলে তখন ওই মৌমাছিরা সেখান থেকে পালিয়ে যাবে এবং তাদের কামড়াতে পারবে না। তিনি যখন মশাল জ্বালিয়ে প্রথমে গাছে উঠতে যাবেন, গাছে মশাল জ্বালিয়ে উঠবেন, পরবর্তীতে ওই চাকের কাছে গিয়ে মশাল নিভিয়ে দিয়ে ধোঁয়া সৃষ্টি করবেন। তো মশাল জ্বালিয়ে যখনই তিনি গাছে উঠতে যাবে তখনই আচমকা একটা দমকা হাওয়া এসে তাদের মশালটি নিভিয়ে দেয়। তারা চিন্তা করে কি ব্যাপার, কি হলো, মশাল নিভে গেল কেন? এটা হতেই পারে, বাতাস এসে মশাল নিভিয়ে দিতেই পারে, কারণ ইতোপূর্বেও তারা বিভিন্ন জায়গায় যখন গিয়েছে এই ধরনের ঘটনা ঘটেছে, যার কারণে আক্কাস মোল্লা তিনি দ্বিতীয়বার তার সহকারীর সাথে নিয়ে আবারও মশাল জ্বালান। তো মশাল জ্বালিয়ে এবার গাছে কিছুটা উচ্চতায় ওঠেন। আগের বার তো উচ্চতায় ওঠার আগেই নিচ থেকেই মশাল নিভে গিয়েছিল, এবার কিছুটা উচ্চতায় উঠেছেন। তখন আবার একটা দমকা হাওয়া, এই দমকা হাওয়ায় তার মশাল তো নিভে যায়ই, সাথে সাথে তাকেও কেউ ধাক্কা দিয়ে গাছ থেকে ফেলে দেয় এবং ফেলে দেওয়ার পরপরই একটি গম্ভীর স্বর ভেসে আসে। সে বলে, এখান থেকে চলে যা যদি বাঁচতে চাস। জাস্ট এতটুকুই বলেছে। আক্কাস মোল্লা তখন কিছুটা ভয় পেল, তার সহকারী প্রচন্ড ভয় পায় এবং আক্কাস মোল্লাকে অনেক কাকুতি মিনতি করে বলে যে ওস্তাদ চলেন ফিরে যাই, এখানে থাকা যাবে না,
এরা তো অনেকেই বলেছিল যে এই গাছে কিছু আছে, আমরা তো আজকে এখন প্রমাণ পেলাম। তখন আক্কাস মোল্লা বলে, আরে ও কিছু না, আমি ওঠার সময় পা পিছলে পড়ে গেছি, আর যা শুনলাম আমরা দুজনই এটা মনের ভুল। তখন তার সহযোগী বলে, মনের ভুল হলে কি দুইজন আমরা একসাথে শুনলাম নাকি? আপনি একা শুনতেন বা আমি একা শুনতাম তা তো হয়নি, আমরা দুজনই একসাথে কিভাবে শুনলাম? তো আমি আর থাকতে পারবো না, আপনিও চলেন। আর এক চুলও এখানে থাকা যাবে না, বা 1 ইঞ্চিও ওই গাছের দিকে যাওয়া যাবে না, এখনই চলে যেতে হবে। কিন্তু তার সহকারীর কোনো কথাই আক্কাস মোল্লা কানে নেয় না। তিনি বলেন, মধু না কেটে আমি যাব না, কি আছে কপালে আমি দেখব, ওই জিন আমার কি করে আমি দেখব। যেহেতু আক্কাস মোল্লা অনেক সাহসী ছিলেন, কিন্তু ওনার এই সাহস কিন্তু ওনার সহকারী কমাতে পারেনি। এত কথা বলার পরেও কিন্তু ওনার সহকারী কিছুটা দূরে দাঁড়িয়ে থাকে। এই কারণে তার সহকারী বুঝতে পেরেছিল খুব কঠিন একটা ঘটনা হয়তোবা ঘটে যাচ্ছে, কিন্তু তার তো ওস্তাদ, যদি সে বিপদে পড়ে তাকে তো এইভাবে রেখে যাওয়া যায় না। কিন্তু তিনি বারবার তাকে সতর্ক করেই যাচ্ছিলেন, কিন্তু আক্কাস মোল্লা সে কোনো কথায় কান দিচ্ছিল না। অল্প উচ্চতা থেকে পড়ে যাওয়ার ফলে আক্কাস মোল্লা তেমন ব্যথা পায়নি, তার মানে তিনি 2 বার সুযোগ পেয়েছিলেন। তিনি 3rd টাইম মশালে বেশি করে তেল দিয়ে আগুন জ্বালিয়ে গাছে ওঠে। এবার কিন্তু তিনি কোনো অসুবিধা ছাড়াই, কোনো দমকা হাওয়া নাই, কোনো ধাক্কা ধাক্কি নাই, তিনি সোজা ওই মধুর চাকের কাছে পৌঁছতে সক্ষম হন। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় একটি ভুল। মধুর চাকটা বেশ উঁচুতে ছিল। মধুর চাক থেকে মধু কাটার জন্য একটি কাঁচি নিয়ে উঠেছিল এবং সাথে একটি ব্যাগ ছিল, ওই ব্যাগের মধ্যে মূলত কাঁচিটা ছিল। তো উনি যখন ওনার সাথে থাকা ওই ব্যাগ থেকে কাঁচি বা ছুরি জাতীয় কিছু বের করে মধুর চাক যখনই কাটতে যাবে, তখনই নিচ থেকে ওই আক্কাস মোল্লার সহকারী দেখে ওই তেঁতুল গাছের একদম যে ডালে মানে আক্কাস মোল্লা বসে বা দাঁড়িয়ে ওই মানে মধু কাটতে যাচ্ছি মানে কাটার চেষ্টা করছিলেন, ওই ডালের একদম মাথায়, মানে যেখানে হয়তো বা একটা ছোট পাখি বসতে পারে, সেইখানে বিশাল অবয়বের একটি মহিলার মতো কেউ দাঁড়িয়ে আছে। তার কোলে অবশ্য বাচ্চা টাচ্চা তেমন কিছু ছিল বলে মানে সে অতটা খেয়াল করেনি। তো নিচ থেকে যেহেতু মশালের আলো মানে তখন কিন্তু নিভাই ফেলছিল, তখন কিন্তু কারণ ধোঁয়া দিতে হবে, তো তখন তো আর আলো ছিল না। কিন্তু যেহেতু ওই পূর্ণিমার রাতে গিয়েছিল, পূর্ণিমার রাতে কিন্তু একদম চারদিকে পরিষ্কার, ওই পূর্ণিমার আলোতে মূলত ওই নিচ থেকে আক্কাস মোল্লার সহকারী দেখেছিল ওই ভয়ানক ওই অবয়বটিকে। সে স্পষ্ট দেখে যে ওই মহিলা, তাকে দেখে মনে হচ্ছে তার অনেক বয়স, একদম থুরথুরে বুড়ির মতো মনে হলেও সে তার উচ্চতা অনেক বেশি, তার শরীর স্বাস্থ্য অনেক ভালো, মাথার চুলগুলো সাদা সাদা, চেহারা স্বাভাবিক মানুষের মতোই মনে হচ্ছিল আর কি, কিন্তু বেশ উঁচু লম্বা, মানে যেরকম উঁচু লম্বা মানুষের চেহারা যেরকম হয়। ওই বুড়িটা কি করলো, প্রচন্ড জোরে এক থাপ্পড় মারে ওই আক্কাস মোল্লার গালে, আর এক থাপ্পড়ে ওই ডালের উপর থেকে আক্কাস মোল্লা একদম সরাসরি নিচে এসে পড়ে। আক্কাস মোল্লার সহকারী কিন্তু স্পষ্ট এটা দেখতে পায়। আর আক্কাস মোল্লা যে উপর থেকে নিচে পড়ে, এত উপর থেকে নিচে পড়ে কেমন ব্যথা পেয়েছিল তা নিশ্চয়ই লিসেনার্স আপনারা বুঝতে পারছেন। এই ঘটনা দেখার সাথে সাথে আক্কাস মোল্লার সহকারী প্রচন্ড ভয় পায়, এবং ভয়ের আরো একটা কারণ হলো ওই থাপ্পড় মারার পরপরই ওই বৃদ্ধা মহিলা জিনটি ওই সহকারীর দিকে ঘুরে তাকায়, কিন্তু তার কোনো ওই সময় ক্ষতি করেনি। কিন্তু ওই তাকানো দেখে সে এমন ভয় পেয়েছিল, সে ওখান থেকে পেছন দিকে চিৎকার করতে করতে দৌড় দেয়। দৌড় দিয়ে সে পাশে থাকা যে বাড়ি রয়েছে, ওই যে বলেছিলাম যে ওইখানে 2 পাশে 2টো বাড়ি রয়েছে, প্রথমে একটা বাড়িতে যায় পরে আর কি, ওই উঠোনে যায় হুমড়ি খেয়ে পড়ে।
তো চিৎকার করতে থাকে, আসলে ওনার গলা দিয়ে স্বরই বের হচ্ছিল না, মানে এতটা ভয় পেয়েছে তার গলা দিয়ে কথা বলতে পারছিল না। মানে অনেক সময় বোবারা অনেক শব্দ করে কথা বলার চেষ্টা করে, ঠিক তেমন হচ্ছিল। তো এই ধরনের শব্দে ওই ঘর থেকে লোক বের হয়ে আসে, তার পরিবারের সদস্যরা বের হয়ে আসে, জিজ্ঞেস করে কি হয়েছে। সে তো কোনো কথাই বলতে পারতেছে না, সে খালি আঙ্গুল দিয়ে ইশারা করে ওই তেঁতুল গাছের ওই দিকটা দেখাচ্ছে, কিন্তু তারা তো বুঝতে পারছে না আসলে কি হয়েছে। তো তাকে মাথায় পানি দিয়ে কিছুটা ঠান্ডা করা হয়। তার এই ধরনের চিৎকার চেঁচামেচিতে আরো আশেপাশে যে লোকজন থাকে তারাও চলে আসে, বলে কি হয়েছে কি হয়েছে। মাথায় পানি দেওয়ার পরে কিছুটা ঠান্ডা হওয়ার পর সে খালি কয়েকটা কথা বলতে পারছে, যে আক্কাস ভাই মধু খাবে, আক্কাস ভাই মধু খাবে। তো আক্কাস ভাই মধু খাবে এটা দ্বারা কি বুঝাচ্ছে তারা তো বুঝতেছে না, কিন্তু ওই আক্কাস ভাই মধু খাবে, আক্কাস ভাই মধু খাবে এটা বলতে বলতে সে হাতটা দিয়ে যখন ওই তেঁতুল গাছের ওইদিকে দেখাচ্ছিল, তখন লোকজন বুঝতে পারছিল ওই তেঁতুল গাছের ওইদিকে কোনো ঘটনা ঘটেছে। তখন লোকজন ওই সহকারীকে নিয়ে ওখানে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সহকারী এত ভয় পেয়েছিল যে সে ওইদিকে যেতেই চাচ্ছিল না। লোকজন অভয় দেয় যে চলো কোনো সমস্যা নেই। তো সে যায়, যাওয়ার পরে আক্কাস ভাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে হ্যাঁ, নিচে মশাল এবং ছুরি পড়ে আছে গাছের নিচে, কিন্তু আক্কাস ভাই কোথাও নেই। অনেক খোঁজে, খুঁজতে খুঁজতে পায়, অবশ্য আক্কাস ভাইকে পায়। আক্কাস ভাইকে পায় পাশের একটি ডোবায়। তারা দেখতে পায় যে কোমর থেকে পায়ের আগা পর্যন্ত, মানে পায়ের পাতা পর্যন্ত পানি থেকে উপর দিকে ভেসে আছে, এবং কোমর থেকে নিচের অংশ পানির নিচে ডুবে আছে। এই দৃশ্য দেখে সবাই প্রচন্ড ভয় পায় এবং বুঝতে পারে যে ওর সাথে কি ঘটনা ঘটেছে। কয়েকজন সাহসী লোক ডোবার মধ্যে নামে আক্কাস মোল্লাকে উদ্ধার করার জন্য। যারা নেমেছিল তাদের শরীরে ছিল প্রচন্ড শক্তি, কিন্তু এই ৩-৪ জন মিলেও ওই আক্কাস মোল্লাকে পানির মধ্যে থেকে টেনে উঠাতে পারছিল না। এটি একটি অদ্ভুত ব্যাপার যে পানির মধ্যে থেকে খুব সহজেই টেনে ওঠানো যায়। যদি এরকম জিনেও যদি কাউকে অ্যাটাক করে এভাবে গেড়ে ফেলে পানির নিচে, তাহলে কিন্তু সহজে ওঠানো যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে তাকে ওখান থেকে ওঠানো যাচ্ছিল না। মুহূর্তের মধ্যে এই খবর চারদিকে চাউর হয়ে যায়। আশেপাশ থেকে শত শত মানুষ দেখতে আসে, আর দেখতে আসা লোকদের মধ্যে আমাদেরকে যিনি গল্প বলেছেন এই ঘটনাটি, তিনিও ছিলেন। কেউ উঠাতে পারছে না, যেহেতু উঠাতে পারা যাচ্ছিল না, তখন আবার কেউ নিচে নেমে ওই আক্কাস মোল্লার বডিকে ধরারই সাহস করছিল না। তখন পাশের এক মাদ্রাসা থেকে যিনি বড় হুজুর ছিলেন তাকে ডেকে নিয়ে আসে লোকেরা। হুজুর বিভিন্ন দোয়া কালাম পড়ে আক্কাস মোল্লার শরীরে যখন ফু দেয়, তখন ওই হুজুর বলেন যে এবার তোমরা চেষ্টা করো, দেখো কি হয়। সেবারের চেষ্টায় তাকে খুব সহজেই ওখান থেকে উঠিয়ে ফেলা যায়। আক্কাস মোল্লার ঘাড় ছিল ভাঙা এবং 2 গালে ছিল বেদম আঘাতের দাগ। নাকে, মুখে, 2 কানে ছিল কাদা ভর্তি। এটা স্বাভাবিক, যেহেতু কাদার নিচে মাথা গেড়ে দেওয়া হয়েছিল, কাদা ভর্তি থাকাতেই স্বাভাবিক। তার সমস্ত মুখমণ্ডল ছিল কুচকুচে নীল, মানে প্রথমত কালো, মুখমণ্ডল ছিল একদম কালো এবং শরীরটা নীল বর্ণ হয়ে গেছিল। মুখমণ্ডল একদম কুচকুচে কালো এবং শরীরটা একদম নীল বর্ণ ধারণ করায় তাকে দেখেই মানুষ ভয় পাচ্ছিল। আর এই বর্ণনাটা এত নিখুঁতভাবে দিতে পেরেছিলেন আমাদের যিনি ভাই, যে ঘটনাটি দিয়েছেন, কারণ হচ্ছে তিনি নিজে আক্কাস মোল্লার ডেড বডি দেখেছিলেন। প্রিয় লিসেনার্স, এখানে আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে এই যে ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত ঘটলো, তো ওনার সহযোগী তো কথাই বলতে পারছিল না, তাহলে কিভাবে বলল? এখানে আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, ওনার সহযোগী এতটাই মানসিকভাবে চোট পেয়েছিলেন, তিনি প্রায় 4 মাস পাগলের মতো ছিলেন। তিনি শুধু একটা কথাই বলতেন, আক্কাস ভাই মধু খাবে, আক্কাস ভাই মধু খাবে, আর কোনো কথা তিনি বলতে পারতেন না সহজে।
তো দীর্ঘ 4 মাস অনেক আলেম এবং বিজ্ঞ যারা বিশেষজ্ঞ আছেন তাদের প্রচেষ্টায় ঝাড়ফুঁকের ফলে আল্লাহর অশেষ মেহেরবানিতে আক্কাস মোল্লার সহকারী পুরোপুরি সুস্থ হয় এবং এই সুস্থ হওয়ার পরই মূলত এই ঘটনা সবাই জানতে পারে। আর উনি মানে এতটা মেন্টালি ট্রমাটাইজ হয়েছিলেন যে উনি আক্কাস মোল্লার ডেড বডি দেখেছিলেন, দেখার পরেও উনার আসলে কোনো সেন্সই ছিল না যে আক্কাস মোল্লা মারা গেছে। উনি যখন সুস্থ হয়েছিলেন তখন তিনি সেন্সে ফিরে আসেন, তখন তিনি জানেন আক্কাস মোল্লার জীবিত নেই। তার মানে উনি ওই যে মানসিকভাবে অসুস্থ হয়ে যান, এই 4 মাস ওনার আসলে তেমন কোনো সেন্সই ছিল না। আর 4 মাস পরেই মূলত লোকজন তার মুখে পুরো ঘটনাটি জানতে পারে। এমনিতেও তো সেই তেঁতুল গাছে কেউ খুব একটা বেশি ওইদিকে যেত না, আর এই ঘটনার পর থেকে কেউ আর ওই তেঁতুল গাছে ওঠার বা ক্ষতি করার সাহস করেনি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আমি আজকে যেই ঘটনাটা বলছি এটা 2017 সালের ঘটনা। তখন দীপাবলির বন্ধ ছিল, সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস হবে, আমার আসলে সঠিক মনে নেই। তো আমার পাঞ্জাব থেকে 2জন বাংলাদেশি ছোট ভাই সিমলায় ঘুরতে আসে। একজনের বাসা ছিল রংপুরে আর একজনের নোয়াখালীতে। তো দুজনের সাথেই আগে থেকেই পরিচয় ছিল। একজন শরণ, যার বাসা রংপুরে, আর নোয়াখালীতে যার বাসা সে হলো দিদার। তো দিদার ছিল অনেকটা মানে নেশাগ্রস্ত টাইপ, মানে একটু নেশা টেশা করতো আর কি, মানে নেশা বলতে একটু মদ টদ এরকম। তো যাই হোক, এরা আস্তে আস্তে এদের 8টা সাড়ে 8টা বেজে যায় রাত। আর সিমলার পাহাড়ি এলাকা রাত 8টা সাড়ে 8টা মানে গভীর রাত। এখানে সন্ধ্যার সময় সবকিছু দোকানপাট বন্ধ হয়ে যায়। তো দিদাররা আস্তে আস্তে এরকম 8টা সাড়ে 8টা বাজে। আসার পরেই দিদার বলতেছে যে ভাই এরকম আমি চারস ম্যানেজ করে দাও আমাকে। চারস হচ্ছে একটা নেশা জাতীয় দ্রব্য আর কি, অনেকটা গাঁজা টাইপের। আমি বললাম যে ভাই এত রাতে তো এখন এখানে কোথাও পাওয়া যাবে না। পরে বলতেছে ভাই আমি তো তোমাকে আগেই বলে রাখছিলাম আমার তো এটা লাগবে, এইটা ওইটা, আমি কিন্তু নাহলে তোমার বাসায় ঢুকবো না, এই সেই মানে পাগলামি করতেছিল। পরে বললাম আচ্ছা ঠিক আছে, তো চলো তোমাকে নিয়ে এক জায়গায় যাই, দেখি পাওয়া যায় কিনা। ভাই যদি পাওয়া যায় তো গেল, আর না গেলে ভাই আজকে ম্যানেজ করো দিনটা, কালকে আমি তোমাকে ব্যবস্থা করে দেবো। তো এখন আরেকজন যে ছিল শরণ, ওকে বললাম যে তুমি রুমেই থাকো, আমরা আসতেছি। পরে বাইক নিয়ে গেলাম দুজনে 3-4 কিলোমিটার দূরে আমাদের বাসা থেকে। তো পাহাড়ি রাস্তা, পুরো নির্জন অন্ধকার। তো যাওয়ার পরে ওখানে একটা দোকান ছিল, উনি দোকানের ভিতরেই ঘুমাইতো। ওনার কাছে আর কি সবাই নেয়, আমার বন্ধু বান্ধব নেয়, তো ওই কারণে আমার জানা। তো ওনার কাছে গেলাম, যা বললাম যে ভাই এরকম এরকম লাগবে। তো উনি দেওয়ার পরে আমরা যখন আসতেছিলাম, তো আসার সময় মানে একটা আমাদেরকে পয়েন্ট ক্রস করতে হয়, সুইসাইড পয়েন্ট, মানে পাহাড়ের একদম মানে খাড়া একটা পাহাড়, ওটার পাশে একদম মানে পুরা খাড়া পাহাড়, অনেক গভীর খাদ। তো আসার সময় ওই জায়গায় নাকি অনেকেরই অনেক রকম ঘটনা ঘটছে, অনেকে অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পট ডেড হয়েছে, ওই খাদে অনেকেই সুইসাইড করছে। তারপরে গাড়ি নিচে পড়ে গেছে, বাইক সবাই অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে স্পট ডেড, মানে যারাই পড়ছে কেউ কখনো বাঁচে নাই আর কি, এরকম একটা খাদ ওইটা। তো আমি আসার সময় ফিল করলাম কি, যাওয়ার সময় তো কোনো প্রবলেম হয় না, আমি আসার সময় মাইন্ডে এরকম কিছু ছিল না, আর আমি এতদিন ধরে চলাফেরা করছি, আমার সাথে কখনো কোনো প্রবলেম হয়নি। তো আসার সময় আসতেছি, আমি ফিল করতেছি আমি রাস্তা হচ্ছে রাইট সাইডে, আমি রাইট সাইডে যাচ্ছি, কিন্তু আমার মানে বাম মানে লেফট সাইডে আমাকে আকর্ষণ করতেছে, মানে এমন একটা অবস্থা, মানে আমাকে কেউ মানে বাতাস ঠেলতেছে আমাকে লেফট সাইডে খাদের দিকে, অথচ রাস্তাটা হচ্ছে রাইট সাইড দিয়ে, পাহাড়ের সাইড ঘেসে ঘেসে রাইট সাইড দিয়ে। এখন আমাকে পিছন থেকে দিদার বলে উঠলো যে কি ব্যাপার, তুমি এই পাশে না গিয়ে এই পাশে যাইতেছো কেন? আমি বললাম আরে ভাই আমি তো যাচ্ছি না, বুঝতেছি না এই পাশে কেন জানি ইয়া হইতেছে। তো এক পর্যায়ে আস্তে আস্তে এমন একটা অবস্থা হলো যে একদম মানে পুরো আমাকে টেনেই নিচ্ছে হলো আর কি খাদের দিকে। তারপর আমি করলাম কি, ব্রেক করলাম। ব্রেক করার পরে বললাম যে দিদার এরকম ঘটনা, একটা তো সমস্যা হয়ে গেছে, আমাকে তো বারবার এই পাশে আকর্ষণ করতেছে, কি করা যায়? পরে বলতেছে আরে দাঁড়াও, ভয় পেও না, সিগারেট জ্বাললে সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর সিগারেট জ্বালালো, আমি আবার বাইকে স্টার্ট দিলাম। তো আবার আমি আসতেছি, তারপর দেখতেছি আবার আকর্ষণ করতেছে। তখন বললাম দেখছো তোমার সিগারেট জ্বালায় কিছুই হলো না। পরে বলে আরে সিগারেট তো নিভে গেছে। পরে আবার বাইক দাঁড় করে এলো, বলে দাঁড়াও, আবার সিগারেটটা জ্বালাই। আবার সিগারেট জ্বালাইলো,
আবার যখনই বাইকটা স্টার্ট দিছে সাথে সাথে সিগারেটটা নিভে গেছে। আর তো বলতেছে যে ভাই সিগারেট তো নিভে যাইতেছে, তো দাঁড়াও একটা আবার জ্বালাইতেছি আমি। আবার বাইক দাঁড় করে আবার সিগারেট লাগাই আমি কিছু দূর আসতেছি, আবার বাম পাশের দিকে অ্যাট্রাক্ট হইতে মানে আকর্ষণ করতেছিল, মানে এমন যে আমার বাইকটা পুরো মানে বাতাসে বাম পাশের দিকে চলে যাবে, মানে খাদে পড়ে যাবে এমন একটা অবস্থা। পরে আমি আশেপাশে তাকায় দেখলাম একটা গাছের পাতাও নড়তেছে না, কিছুই না। আর মানে বাতাসটা যে কই থেকে আসতেছে মানে আমি বুঝতেছি না, যে আমার বাইকের সামনেই শুধু বাতাসটা। তারপরে বাইক দাঁড় করায় দোয়া কালাম পড়লাম, তো আয়াতুল কুরসি পড়লাম, দুজনে দোয়াটাও পড়লাম। তারপরে আসলাম, দেখলাম আর কোনো প্রবলেম হইলো না। তারপরে আসার পরে এরকম আমি রুমের মধ্যে আসলাম, আসার পরে বললাম যে যাও তুমি ফ্রেশ হয়ে নাও, আমি দেখি রান্না বান্না কত দূর বাকি আছে, তারপর রান্না বান্না করে ঘুমাবো, রান্না বান্না করে খেয়ে দিয়ে ঘুমাবো। তারপরে ও ফ্রেশ হয়ে আসলো, ফ্রেশ হয়ে আসার পরে আরেকজন যে ছিল শরণ, ও গান টান সারি দিয়েছে, সাউন্ড বক্সে গান টান শুনতেছে। তো আমি দেখলাম রান্না বান্না কত দূর, তো মোটামুটি শেষের দিকে রান্না। তো এই সময় দিদার বললো যে আমি একটু ড্রিঙ্কস করবো, আসো আমরা ড্রিঙ্কস করি পরে খাওয়া দাওয়া করি। বললাম ভাই আমি তো এরকম ড্রিঙ্কস করি না, ভাই তুমি করো, সমস্যা নেই। তারপরে শরণ ছিল, ও এরকম ড্রিঙ্কস করতো না, তো ও বলতেছে যে না আমিও করবো না, তুই কর, সমস্যা নেই। তখন আমি বললাম যে শরণ তোমরা তো জার্নি টার্নি করে আসলাম, এক কাজ করো তুমি খাও, আমি আর দিদার পরে খাচ্ছি। তো শরণ বলতেছে আচ্ছা না সমস্যা নাই, একসাথেই খাবো, দিদার করুক ড্রিঙ্কস করুক, ওর ড্রিঙ্কস করা শেষ হলে তারপর আমরা একসাথে খাবো। তারপরে দিদার তো মানে ড্রিঙ্কস করতেছে, মোটামুটি অনেক সময় হয়ে গেল, আমার রান্না বান্নাও শেষ। তার বললাম যে দিদার কি কতক্ষণ সময় লাগবে? পরে বলে আরে কেবল তো অর্ধেক বোতল শেষ হইলো, পুরোপুরি শেষ হোক। বললাম যে না এত সময় নাই, এক কাজ করো তুমি ওটা কালকে খাইও, আমরা আজকে খাওয়া দাওয়া করে নিই, শরণের তো ক্ষুধা লাগছে, তোমরা জার্নি টার্নি করে আসছো। পরে বলো আচ্ছা ঠিক আছে। তারপরে গান টান বাজতেছিল, পরে আমি এপাশে মানে ভাত টাত বাড়তেছিলাম, ওই বললো যে আমি ওয়াশরুম থেকে আসি, তোমরা রেডি করো। আমি এগুলো রেডি করতেছিলাম, তো ওই ওয়াশরুমে গেল, তো গান বাজতেছিল রুমের মধ্যে। ওয়াশরুম থেকে অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 10 মিনিট, ওর আসার কোনো খবরই নাই। তারপরে হলো আচ্ছা হোক, গোসল টোসল করতেছে বা এরকম সময় লাগতেছে। তো এরকম তো বাসাটা আমার এরকম যে হচ্ছে আপনার 4টা রুম ছিল লম্বায়, অনেকটা স্কুল ঘর যেরকম থাকে লম্বায় 4 রুম ছিল, আর পাশে ওয়াশরুমটা হচ্ছে কমন ওয়াশরুম ছিল। আমাদের এই 4 রুমেরই একটাই ওয়াশরুম, ওইটা ওয়াশরুমে ইউজ করা লাগতো আর কি। তো এরকম আমরা অনেক সময় হয়ে যাচ্ছে, দেখতেছি যে এরকম আসতেছে না দিদার। তারপরে শরণ গিয়ে দেখতেছে যে ওয়াশরুমটার মানে টয়লেটের বাইরে দিয়ে হ্যাজবল লাগানো, আর দিদার ভিতর থেকে মানে ধাপধুপ শব্দ করতেছে যে খোল। তো এরকম শরণ খুলে দেখে দিদার ভিতরে পুরা হচ্ছে আপনার কাদা মাখা অবস্থায়, ওয়াশরুমটা পুরা কাদা, মানে কাদায় মাখামাখি। দিদার একদম দিছে শরণকে থাপ্পড় যে এটা কোন ধরনের ফাইজলামি তোর, যে তুই আমাকে বাইক দিয়ে আটকাই দিছিস কেন? তো এখন শরণ বলতেছে যে না আমি তো এইমাত্র আসলাম, আমি কখন তোকে আটকাইলাম রুমের মধ্যে? তো বলে আমি তো অনেকক্ষণ থেকে চিল্লাইতেছি, দরজা ধাক্কি করতেছি, তুই কেন খুলিস নি? বলে আরে রুমের মধ্যে তো গান টান বাজতেছিল, আমরা তো শুনি নাই যে তুই নক করছিস। তো যাই হোক, পরে আমি গেলাম, চিল্লাতে দুজনে মারামারি লাগার মতো অবস্থা। পরে গিয়ে দেখি দিদার পুরা কাদা মাখা অবস্থা, পুরোপুরি কাদা মাখা। তারপরে বললাম যে দিদার কি হয়েছে, কি সমস্যা? পরে বলতেছে আমি তো ওয়াশরুমে আসছি, এরকম টয়লেট করতেছিলাম, তো এই সময় আমি দেখলাম কি উপর থেকে মানে কাদা সহ পানি পড়তেছে। কারণ আমি বললাম উপর থেকে কিভাবে পড়বো, উপরে তো ছাদ ঢালাই করা, উপর থেকে তো পড়ার কোনো স্কোপই নেই, আর তার উপরে তো এখন বাইরে বৃষ্টি বাদলও নাই, কিছুই নেই, উপর থেকে কিভাবে পড়বে? তারপরে আমি বাথরুমে গিয়ে দেখলাম মানে পুরা বাথরুম সাদা টাইলস করা ছিল, পুরা বাথরুমে মানে কাদা, পুরা মাখামাখি অবস্থা, পুরো কাদায় কাদা। আর মানে উপরে ছাদের উপরেও মানে বোঝা যাচ্ছিল যে কাদা, মানে কাদা আর টুকটুক করে পানি পড়লে যেরকম হয় ওইরকম। তখন মানে জিনিসটা একটু আশ্চর্য টাইপের ছিল যে এটা কিভাবে সম্ভব। তো করলাম, একতলাই বাসা ছিল আমাদের, মানে একতলাই ছাদ পিটানো। তারপর আমি আর শরণ ফির ছাদে গেলাম, ছাদে গিয়ে দেখলাম যে না উপরও পুরা শুকনা, ছাদের উপরেও শুকনা, রুমও শুকনা, সবকিছু শুকনা, কিন্তু আমাদের মানে বাথরুমের উপরটা দিয়ে মানে কাদা কিভাবে আসলো এটা বুঝলাম না। তো জিনিসটা একটু অলৌকিক টাইপেরই যে কাদা কিভাবে আসবে ভিতরে। তো ওকে বললাম যে কিভাবে কি হচ্ছে? পরে বললাম আমি এরকম টয়লেট করতেছিলাম, উপর থেকে মানে বৃষ্টির মতো করে কাদা পড়তেছিল, কাদা পানি পড়তেছিল, আর ওর চেহারার অবস্থা পুরা মানে কাদায় মাখামাখি, আর পুরা বাথরুমে কাদা।
তো এলাকার এখানে এমনি মানুষজন বলছিল যে এরকম এখানে নাকি মদ টদ খেলে প্রবলেম হয়। তো আমরা তো আর কেউ খাই না, আমাদের বাসায় যারা যারা আছে কেউ খাইতো না, মানে আমাদের ফ্ল্যাটের। তো যার কারণে আমরা এরকম ফেস করে নেই কখনো। তো জিনিসটা একটু অবাক লাগলো। পরে বলতেছে যে ওই নাকি অনেকক্ষণ থেকে দরজা নক করতেছে, কিন্তু বাইরে দিয়ে হ্যাজবল লাগানো, বাইরে দিয়ে আটকানো ছিল, ওই কারণে হয় মানে বের হইতে পারেনি। ওই তো মানে খুবই ভয় পাইছে। তারপরে আমরা আর ইয়া করলাম না, যে আচ্ছা হোক, যা হয়েছে যা, ফ্রেশ হয় না। ওই তো খুবই ভয় পাচ্ছে যে না আমি আর বাথরুমে ঢুকবোই না এরকম। পরে বললাম আচ্ছা ঠিক আছে, আমরা দাঁড়ায় আছি বাইরে, দরজা খোলাই রাখো, তুমি গোসল দিয়ে নাও, এখানে তো আর অন্য কেউ নেই। তারপরে অনেক রিকোয়েস্ট করার পরে ওই গোসল দিল। তো গোসল টোসল দেওয়ার পরে আমরা আসলাম, বাসায় মানে আসার পরে সবাই হচ্ছে ইয়া করলাম, মানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে ওই মানে শুইলাম। শোয়ার পরে ওই দিদার বলতেছিল যে আমি ইয়া করবো, এখন আমি একটু যে চারস টানলাম, একটু খাইতাম। পরে বললাম যে ভাই দেখো, রুমের মধ্যে তো এরকম সবকিছু বন্ধ, জানলা টালনা তো সব বন্ধ, তো খাইলে এক কাজ করো, তুমি বাইরে গিয়ে খাও। কারণ কি মনে করো রুমের মধ্যে ধোয়া হয়ে যাবে, পরে সমস্যা। আমিও খাই না সিগারেট টিকেট, স্মরণও খাই না, আমাদের দুজনে একটু সমস্যা হবে। তুমি একটু কষ্ট করে বাইরে গিয়ে খাও, আমার বাসার সামনে একটু উঠানের মতো আছে। পরে বললো আচ্ছা ঠিক আছে। তো আমরা তো শুইলাম। তো শোয়ার পরে কিছুক্ষণ পরে মানে প্রায় অনেক সময়, 20 মিনিটের মতো হবে, তো দেখলাম দিদার ওই যে বাইরে গেছে, আসার কোনো খবর নাই ওর। তারপরে শরণকে বললাম যে শরণ, দিদার এখন আসে না কেন? পরে বলছে আরে বাদ দাও তো, ওর কথা বাদ দাও, ওই কি করে করুক, ঘুমাও তুমি। তো আমি চিন্তা করলাম যে না, এইভাবে তো ইয়া করা ঠিক না, পাহাড়ি রাস্তা, পাহাড়ি এলাকা। তো পরে বাসার বাইরে গিয়ে দেখলাম যে দিদার নাই, আশেপাশে নাই। তো ওই পাহাড়ের হালকা একটু নিচের দিকে একটা রোড চলে গেছে, ওই রোড দিয়া ওই যাচ্ছে সামনের দিকে। পরে চিল্লাইলাম এই দিদার কই যাও, ওই কোনো শুনলোই না। পরে আমি করলাম কি, দৌড় দিয়ে নিচে নামলাম, নামিয়া ওর কাছে গেলাম, যা বললাম এই দিদার কই যাও। পরে বলতেছে আরে এখানে একটা সুন্দরী মেয়ে দেখলাম, মেয়েটা এই দিকে যাইতেছিল, আমাকে বললো যে আমি হোস্টেলের দিকে যাইতেছি, একা যাইতে ভয় লাগতেছে, চলো আমাকে একটু আগায় দাও। আমরা আরে আজব ব্যাপারে, এখানে তুমি মেয়ে পাবা কই, এখন বাজে রাত 11টা, এত রাতে তুমি এখানে মেয়ে পাবা কই, কোথায় মেয়ে কই? বলেই তো মেয়েটা সামনের দিকে গেল। বললো আরে ভাই এখানে কোনো মেয়েটে নেই, চলো রুমে। আর আমি বললাম যে এত রাতে মেয়ে হোস্টেল থেকে বাইরে, গার্লস হোস্টেলের মেয়েদেরকে তো বের হইতেই দেয় না, সন্ধ্যার পরে তো বের হইতেই দেয় না, এত রাতে কিভাবে বের হবে? তো বলে রাখা ভালো, আমার মানে ইউনিভার্সিটি যাওয়ার ওখানে আমার যাইতে আমার একটা ঝর্ণা পড়ে, এর আগের ঘটনা আমি বলছিলাম। তো এই রাস্তা দিয়ে সামনে গেলে প্রথমে ঝর্ণা পড়ে, তারপরে হচ্ছে এই হোস্টেল, ইউনিভার্সিটির হোস্টেলগুলো, গার্লস হোস্টেল, বয়েজ হোস্টেল, আর সাথেই হলো ইউনিভার্সিটি। তো আমি বললাম যে এই পাশে কোনো মেয়েটে নাই, চলো বাসায় চলো। পরে বলছে আরে ভাই মেয়েটা একাই বিপদে পড়বে, কোনো সমস্যা হইতে পারে, চলো আগায় দিই। আমি মানে যতদূর চোখ গেল আমি কোনো মেয়েটে দেখলাম না। ওকে বললাম ভাই তুমি মদ টদ খাইছো, তোমার মনের ভুল হইতে পারে, এখানে কোনো মেয়েটে নাই, তুমি ভুল দেখছো। ও তো পুরো রাগ হয়ে গেল, আরে দূর, আমার কি মানে আমি কি মাতাল হয়েছি নাকি, আমি কি পাগল হয়েছি নাকি, আমাকে বললো মেয়েটা, হলাম তো বললো মেয়ে কই, মানে একটা ওর সাথেও তর্কাতর্কির মতো হইলো আর কি আমার। তো যাই হোক, ওকে অনেক বুঝাই টুঝাই আমি বললাম ভাই কে কি করে করুক, তোমার তো এখানে বিপদে পড়ার দরকার নেই, তুমিও নতুন মানুষ, ঠিক আছে না, আসো তুমি বাসায় আসো, রুমে আসো, পরে দেখা যাবে। তারপর বললো আরে ভাই মেয়েটাকে একটু হেল্প করতাম, আমার কাছে হেল্পের দরকার নেই, আসো রুমে আসো, অনেক রাত হয়েছে, রুমে আসো, ঘুমাও, জানি টানি করে আসছো, ঘুমাও। তারপরে ওকে বুঝাই সুজাই রুমে নিয়ে আসলাম, আর নয় ঘুম পাড়াই দিলাম, মানে শোয়াই দিলাম আর কি। তারপর দরজা টরজা লাগাই আমিও শুইলাম। তারপরে আমি, শরণ, দিদার মানে ডাবল বেড, মানে জোড়া লাগায় 3 জন একই সাথে শুইছি। তারপর আমরা তো ঘুম। তারপরে আপনার ফজর আজান দিল, ফোনের মধ্যেই আমাদের ওই আজান দেয়, মানে এখানে তো আর এলাকায় আজান টাজান দেয় না মসজিদে, ফোনের মধ্যে যখন আজান দিল, তো আমি উঠলাম, উঠে দেখলাম যে আমি শুয়ে আছি, তার পাশে শরণ শুয়ে আছেন, দিদার নাই রুমের মধ্যে। তো আমার কাছে একটু জিনিসটা খুবই ইয়া লাগলো আর কি, যারে এই ছেলেটা আবার কই গেল, মানে খুবই আমি বিরক্ত, মানে একটা ডিস্টার্ব ফিল হয়ে গেলাম যে এ আসছে, আসার পর থেকে এরকম কই গেল আবার এত রাতে। তো উঠলাম, উঠে বের হইলাম, বের হয়ে দেখি যে মানে ও বাসার আশেপাশে কোথাও নাই। আর আপনার ওয়াশরুমে দেখলাম, ওয়াশরুমেও নাই। পরে আমি চিন্তা করলাম যে নামাজ পড়িয়ে তারপরে খুঁজে হয়তো সকালবেলা আশেপাশে হয়তো দেখতে পেরেছে। তো আমি নামাজ পড়ে নিলাম। তারপরে আবার আশেপাশে দেখলাম যে এখনো পুরো অন্ধকার, মানে বাইকটা এখনো অন্ধকার আছে, হালকা হালকা কেবল সূর্য উঠতেছে, মানে হালকা হালকা সকাল হচ্ছে, কিন্তু দিদার আশেপাশে কোথাও দেখলাম না। আমি তো ভাবছিলাম নামাজ পড়বো, এতক্ষণ আসি যাবে হয়তো, তো কোথাও দেখলাম না।
তারপর আমি শরণকে ডাক দিলাম যে শরণ উঠো, দিদার তো আশেপাশে কোথাও নেই, রুমেও নাই, কই গেল? তো শরণ বলতেছে এই ছেলেটাকে নিয়ে আর পারা গেল না, মানে ও খুব বিরক্ত। তো যাই হোক, তারপরে করলাম, শরণকে বললাম যে চলো খুঁজি দেখি। তারপরে শরণ বলতেছে আমি পাইলে আজকে মারবো ধরিয়া, হয় কেন এরকম করতেছে, এখানে আসলাম একদিন হইলো না, এইটা সেটা। তো যাই হোক, পরে বের হইলাম। বের হওয়ার পরে দেখতেছি দিদার আশেপাশে কোথাও নাই। আমি চিন্তা করলাম যে একবার ঝর্ণার দিকে যায় দেখি, ঝর্ণার ওই দিকেও যাইতে পারে। তো ঝর্ণার দিকে গিয়ে খুঁজি দেখি। তারপরে ঝর্ণার দিকে গেলাম, দুজনে, আমি আর শরণ দুজনে হাতে টর্চ লাইট নিয়ে গেলাম। গিয়ে দেখি দিদার ওইখানে মানে পড়ে আছে, আর দিদার হাতের মধ্যে মানে একটা কিছু কামড়াইলে যেরকম দাগ হয় এইরকম টাইপের একটা দাগ। তারপরে ভাবলাম যে আল্লাহ এটা কি হলো। পরে সাথে সাথে দিদার চোখে মুখে পানি টানি দিলাম, পানি টানি দিয়া দেখলাম যে আল্লাহ কি হলো এটা। পরে দিদার তো উঠলো, উঠে বলতেছে আমি কোথায় এখন? আমি বললাম আরে ভাই তুমি এইখানে কেন পড়ে গেছো কেন? পরে বললো আমাকে রুমে নিয়ে যাও একটু ভাই, এইটা সেটা। পরে আমরা ভাবলাম যে নর্মালি মটট খাইছে, এখন নর্মালি আসছে হয়তো বা। পরে বললাম কি হয়েছে, তুমি ওইখানে পড়েছিলে কেন এইভাবে? পরে বলতেছে আরে ভাই জানো না, তোমরা তো ঘুমাইছো, আমিও তো ঘুমাইছিলাম, তো হঠাৎ রাত 3টা 3:30টার দিকে এরকম হবে, দরজা নক করতেছিল কে যেন, দরজা নক করতেছিল, আর একটা মেয়ের ভয়েস ভাইয়া ভাইয়া বলতেছিল। তো এখন আমি চিন্তা করলাম যে ওই মেয়েটাই হয়তো বা হোস্টেলে যাইতে পারে না, এই জন্য নক করতেছে। তো আমি খুললাম, খুলে দেখলাম মেয়েটা একটু দূরে দাঁড়ায় আছে, দাঁড়ায় বলতেছে ভাই আমি হোস্টেলে যাবো, আমাকে একটু রাখি আসেন হোস্টেল পর্যন্ত, না হলে অনেক সমস্যা হবে, একটু রাখি আসেন। তো আমি একবার ভাবলাম তোমাদেরকে ডাকি, পরে চিন্তা করলাম যে তোমরা তো ঘুমাচ্ছ, তার দরকার নেই ডাকার, আমি গিয়ে রেখে আসি। তো তারপরে আমি ওই মেয়েটার পিছনে পিছনে যাইতেছিলাম। তো মেয়েটা আমাকে মানে একসাথে, আমি বলতেছিলাম যে দাঁড়াও একসাথে যাই, মেয়েটা অনেক জোরে জোরে হাঁটতেছিল, তো আমি ওর সাথে যাই মানে কুলাইতে পারতেছিলাম না, ধীরে ধীরে যাচ্ছিল। তার মেয়েটা ঝর্ণার ওখানে গিয়ে দাঁড়ায় পড়ছে। তো আমি ওখানে গিয়ে ওর পাশাপাশি গেলাম। তারপরে মেয়েটা মানে আমার সামনে ছিল, আমি যখন একদম মানে মোটামুটি কাছাকাছি গেছি, ঝর্ণার কাছাকাছি ছিলাম, এই সময় দেখলাম মেয়েটা পুরো মাথাটা ঘুরায়, মানে হাঁটতেছে সামন পাশে, কিন্তু পুরো মাথাটা ঘুরায় আমাকে দেখতেছে। তো আমি তো আসলে খুবই ভয় পেয়ে গেছি, আর আমি সাথে সিগারেটও আনি নাই, মানে লাইটারও আনি নাই যে একটু আগুন জ্বালাবো বা ভয় দেখাবো। আমি এরকম মানে খুবই ভয় পেয়েছি। খুবই ভয় পাওয়ার পরে আমি পিছন পাশে দৌড় দিব, কিন্তু আমার এমন হয়ে গেছে যে আমার পা দুইটা মাটির সাথে আটকায় আছে, আমি পা দুইটা তুলতে পারতেছিলাম না, মনে হচ্ছিল যে অনেক মানে ওজন, পায়ের মধ্যে অনেক ওজন, মানে অনেক, আমি পা দুটো অনেক ভারী হয়ে গেছে, আমি উঠাইতে পারতেছিলাম না। আমি এত জোরে চিল্লানোর ট্রাই করতেছি, আমি খুবই চিল্লানোর ট্রাই করছি, কিন্তু আমি চিল্লাইতেও পারি নাই। আমি মানে কথাও বলতে পারতেছিলাম না, কিছুই করতে পারতেছিলাম না, আমি দৌড়াইতে পারতেছিলাম না। মনে হচ্ছিল আমার পা দুইটা মানে একদম আটকে রাখছে এখানে, আমার হাত চলতেছিল, আমি খালি মানে মানে খুবই করতেছিলাম যে না আমি পালাবো। তো এই সময় ওই মেয়েটা ওইখান থেকে হাতটা বাড়াই দিয়ে আমার হাতটা ধরছে, টানিয়া যে কই যাস, মানে আমাকে নিয়ে যাবে, কই যাস তুই, আমার সাথে চল, এইরকম। তো আমাকে নিয়ে যাবে, আমাকে সে টানতেছিল, ওর নখগুলো বড় বড় ছিল, আমার হাতের মাংস উঠে গেছে, কিন্তু আমি যাব না, আমি মানে পিছন পাশে করতেছিলাম, আসার ট্রাই করতেছিলাম, কিন্তু আমার পা উঠতেছিল না। এই সময় হঠাৎ করে মানে খুবই জোরে সে নাকি দাঁত দিয়ে মানে কামড় দিছে তার হাতে, আর সাথে সাথে সে মানে সেন্সলেস হয়ে গেছে, সেন্সলেস হয়ে ওখানে পড়ে গেছে। আর তারপরেই আমরা আসছি আর কি। এই ছিল ঘটনা। তো আমরা বললাম যে তুমি কেন গেলা রাতের বেলা? পরে বলতেছে যে এরকম আমাকে অনেকবার ডাকাডাকি করছে, এরকম এরকম। পরে ওকে বুঝাইলাম যে এরকম, এটা তো পাহাড়ি এলাকা, এখানে না, আমার গ্রামবাসীর কাছেই শোনা, এখানে নাকি মদ টদ খেলে বা রাস্তায় বের হলে এরকম এরকম সমস্যা হয়। আর হচ্ছে বিশেষ করে ননভেজ খায় যদি কেউ বের হয়, চিকেন টিকেন বা এরকম ননভেজ খায় যদি কেউ বের হয়, তখন নাকি তারা এরকম এরকম কিছু দেখে। তো জিনিসগুলো তো ওকে বুঝাইলাম, বুঝানোর পর থেকে ও আর এই ইয়াগুলো করে নাই আর কি। তো এই ছিল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর সাথেই আছেন। নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের গল্প। প্রথম গল্পটি লিখছেন আমাদের কাছে মোহাম্মদ নাজিম, রংপুর থেকে। তিনি যেভাবে লিখছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি গল্পের নাম দিয়েছেন শীতলপুরের অভিশাপ।
অরুণ একজন শহরে প্রতত্ত্বের ছাত্র। পুরনো ইতিহাস আর স্থাপত্যের প্রতি তার ছিল এক দুর্বল আকর্ষণ। সেই আকর্ষণের টানেই সে পা রেখেছিল শীতলপুর নামে এক প্রায় জনমানব শূন্য গ্রামে। তার গন্তব্য ছিল গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা একটি সুবিশাল পরিত্যক্ত রায়বাড়ি। প্রায় 200 বছরের পুরনো জমিদার বাড়িটি বহু বছর ধরে লোকচক্ষুর আড়ালে ছিল, আর তার প্রতিটি ইটে জড়িয়ে ছিল রহস্য আর ভয়ের কিংবদন্তি সব ঘটনা। গ্রামবাসীরা কড়া গলায় তাকে সাবধান করেছিল, বলেছিল ভুল করে যেন সেই পথে না যায়। কিন্তু এক বুড়ো অনেক বয়স্ক লোক তরুণকে ডাক দিয়ে বলে, বাবা ওই বাড়িতে যাবেন না, ওটা জীবিত মানুষের থাকার জায়গা নয়, ওটা হলো বিমল দেবীর ডোয়মান। অরুণ হাসি মুখে তাদের কথা উড়িয়ে দিয়েছিল। সে ছিল যুক্তি আর বিজ্ঞানের পূজারী। ভূতের গল্প তার কাছে শ্লোকের ছাড়া আর অন্য কিছুই না। জরাজীর্ণ রায়বাড়িতে পৌঁছানোর প্রথম ধাক্কাটা খেল অরুণ। সে সবকিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করলে যেন রাতের বেলায় সেই বাড়িতে সে অবস্থান করতে পারে। যেই কথা সেই কাজ। হাতে একটা টর্চ, হালকা কিছু শুকনো খাবার এবং বেশ কিছু ভিডিও করার সরঞ্জাম নিয়ে যাত্রা করলো সেই বাড়িটির দিকে। বাড়িটির বাহিরের গেট থেকে শুরু করে ভিতরে বিশাল বড় উঠান, সবটাই যেন শতাব্দীর পুরনো এক নীরবতার চাদরে মোড়া চিত্রছবি। বড় বড় ফাটল ধরা দেওয়াল, খসে পড়া পালিস্তারা আর মাকড়সার জালে ঢাকা ছিল সিলিং। সব মিলিয়ে বাড়িটি এক বিষম্য মহাকাব্য রচনা করার মতো একটা অবস্থা। পুরনো দারোয়ান বিশু অরুণকে দোতলার একটি অপেক্ষাকৃত কম ভাঙা ঘরে থাকার ব্যবস্থা করে দিল। বিশু সারাদিন এক কোণে চুপচাপ বসে থাকতো, কিন্তু কখনোই রাত 10টার পর দোতলায় উঠত না। তার চোখে ছিল এক গভীর চাপা ভয়ের আভাস। প্রথম কয়েক রাত স্বাভাবিক থাকলে তৃতীয় রাত থেকে শুরু হলো অরুণের অভিজ্ঞতার এক নতুন অধ্যায়। রাত যখন গভীর হতো তখন বাইরে ঝিঝি পোকার ডাক ছাড়া কোনো শব্দ আসতো না। ঠিক তখনই নিচতলার বাঁ দিকের বারান্দা থেকে ভেসে আসতো নুপুরের ঝংকার। সেই শব্দ যেন তীক্ষ্ণ আর এত দূর থেকে আসতো যে অরুণ প্রথমে ভাবত সেটা হয়তো তার মনের ভুল, কিন্তু ধীরে ধীরে সেই শব্দ আরো স্পষ্ট হতে শুরু করলো। মনে হতো যেন কেউ আলতো পায়ে দোতলার সিঁড়ির দিকে এগিয়ে আসছে। নুপুরের শব্দ সিঁড়ির কাছাকাছি আসতেই বিশু নিচ থেকে চাপা গলায় আর্তনাদ করে উঠত, মা ফিরিয়ে যান, শান্তি দিন। একদিন অরুণ আর থাকতে না পেরে বিশুকে জিজ্ঞাসা করলো, কে এই বিমলা দেবী আর এই নুপুরের শব্দ কিসের? বিশু ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে পুরনো ইতিহাস শোনালো। রায়বংশের শেষ জমিদার ছিলেন নির্মল এবং ভোগী। তিনি গ্রামের এক সাধারণ কিন্তু অপরূপ রূপবতী বিমলাকে জোর করে ধরে এনেছিল। বিমলা তার স্বামীকে ভালোবাসত। জমিদার বিমলার সম্মান কেড়ে নেওয়ার পর বিমলা জমিদার বাড়ির পিছনে বিশাল গভীর কুয়ায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। গ্রামবাসীরা বিশ্বাস করেন বিমলা অভিশাপেই ওই বংশ ধ্বংস হয়ে গেছে, আর তার অতৃপ্ত আত্মা আজও সেই বাড়িতে ন্যায় বিচার খুঁজে ফেরে। বিশু একটি নির্দিষ্ট দরজার দিকে ইশারা করে বললেন, ওই দরজাটা বদ্ধ, ওটা ছিল বিমলার ঘর। যেদিন সে কুয়ারায় ঝাঁপ দিল সেদিন থেকেই তার আত্মার উপস্থিতি ওই ঘরের আশেপাশে ঘোরাফেরা করে। দিনের বেলায় বদ্ধ থাকলেও রাতের বেলা দরজার সামনে মাঝে মাঝে রক্তমাখা একটি
নুপুরের ছাপ দেখা যায় এখনো। অরুণের মনে এবার কৌতূহলের চেয়ে ভয় বেশি হলো। ঠিক প্রদত্তের নেশা তাকে ছাড়ল না। সে ঠিক করলো ভক্তঘরটা একবার সে দেখবেই এবং এর ভিতরে কি আছে সেটা নিয়ে গবেষণা করবে। পরের দিন দুপুরে যখন সূর্যের আলো তীব্র ছিল, অরুণ জোর করে তালা ভেঙে সেই ঘরে ঢুকলো। ঘরের ভিতরে সুন্দর দম বন্ধ করা বাতাস, আসবাবপত্র সবই পচে গেছে, দুলোর আস্তরণে ঢাকা। কিন্তু ঘরের এক কোণে একটি ছোট কাঠের সিন্দুক দেখে তার চোখ আটকে গেল। সিন্দুক খুলে সে দেখতে পেল একটি পুরনো হলদে হয়ে যাওয়া ডায়েরি এবং একটি রূপোর